প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্টের আজকের এই ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি প্রশ্ন। এই তিনটি সৃজনশীল প্রশ্ন আমি আলোচনা করে দেবো। তো সেক্ষেত্রে শুরুতেই দেখো সৃজনশীল একে তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটি সংখ্যা দেওয়া আছে উদ্দীপকে। তো কতে যেটা বলা হলো যে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে হবে, আর খতে বলা হলো যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যা বের করতে হবে। গতে যেটা বলা হলো যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলি দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তো সেক্ষেত্রে দেখো আমি ক অংশটুকু আলোচনা করবো। এখানে কতে আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তো একের ক আমরা সংখ্যাগুলির লসাগু বের করব। আচ্ছা, আমরা এখানে যে কাজটি করব, দেখব যে মৌলিক যে সংখ্যাগুলি সেই সংখ্যাগুলি দ্বারা আমরা ভাগ দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাই যে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে। তো সেক্ষেত্রে 2 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, যেটা 2 দ্বারা আমরা ভাগ দেব। 2 দ্বারা ভাগ দিলে আমরা এখানে 6 পাবো, এখানে 15 থেকেই যাবে, এখানে আমরা 10 পাবো, এখানে 35 থাকবে। এরপর আবার 2 দিয়ে ভাগ যাবে, এখানে 3 আসবে, এখানে 15 থেকে যাবে, এখানে 5, এখানে 35। এবার আমরা 3 দ্বারা ভাগ দেব, তাহলে একবার যাবে, এখানে 3, 5, 15, এখানে 5 থেকে যাবে, এখানে 35 থেকে যাবে। এবার আমরা 5 দ্বারা ভাগ দেব, তো এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 7। তো আমাদের যেহেতু লসাগু বের করতে হবে, তাহলে আমরা লিখব আমাদের নির্ণীয় লসাগু। আমরা তাহলে লিখব, আমরা গুণ করব। তো সেক্ষেত্রে 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 7 আমরা গুণ করে যেটা পাবো সেটা হলো এখানে 4, 3, 4, 12, 60, আর হলো 7 গুণ করলে 42, তার মানে 420। আমরা এখানে লসাগু পেয়ে গেলাম, সংখ্যাগুলির লসাগু পেয়ে গেলাম কত, 420। এটাই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের সংখ্যাগুলির লসাগু কিভাবে নির্ণয় করতে হবে। এরপর আমি খ অংশটুকু আলোচনা করব। তো খ অংশে আমাদের যে কাজটি করতে হবে, শুরুতেই দেখো আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগে নিয়ে নেব। আচ্ছা, আমরা ক হতে প্রাপ্ত লসাগুটা লিখে নেব। লসাগু আমরা কতে পেলাম 420। আমাদের বলা হলো যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বের করতে হবে। তো সেই সংখ্যাকে উপরের এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তো একটা একটা সংখ্যা দ্বারা ভাগ করা আর ওই 4টা সংখ্যার লসাগু দ্বারা ভাগ করা একই কথা। তো সেক্ষেত্রে পদে যে আমরা লসাগু বের করলাম 420, ওটা আমি এখানে লিখে নেব। তারপর আমি কি করব, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নেব। ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 লিখে তোমাদের 4টা শূন্য দিতে হবে, অর্থাৎ এখানে 10,000। তো এই 10,000 আমি ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে নিলাম। এই 10,000কে আমি 420 দ্বারা ভাগ করব। 420 দ্বারা 10,000কে ভাগ করব। তো তাহলে কতবার যাবে আমরা দেখতে পাই, এখানে 2 বার যাবে, 0, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আসবে 0, 6, এখানে আসবে 0। এবার যাবে কয়বার, 3 বার যাবে, তাহলে 0, 6, 3, 4, 12। আমরা এখানে বিয়োগ করলে পাবো 0, এখানে 4, এখানে পাবো 3।
এই যে দেখো ভাগশেষ আমাদের থেকে যায় কত 340, তার মানে 420 দ্বারা এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10,000-কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না, কারণ ভাগশেষ 340 থেকে যায়। তো আমাদের তো নিঃশেষে বিভাজ্য হতে চাইলে কি হতে হবে, ভাগশেষ থাকা যাবে না। তো যেহেতু ভাগশেষ 340 থেকে যায়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে 420 দ্বারা আমরা 10,000-কে নিঃশেষে ভাগ করতে পারবো না। তো এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমি যেটা বলবো, তোমাদের নিয়ম হলো দুইটি। একটা হলো ক্ষুদ্রতম সংখ্যা বের করার নিয়ম হলো, আর বৃহত্তম সংখ্যা বের করার নিয়মের ক্ষেত্রে আমি বলবো দুইটা পদ্ধতি। একটা হলো তোমাদের যোগের সাহায্যে, আর একটা হলো বিয়োগের সাহায্যে। যোগের সাহায্যে এর অর্থ হলো, আচ্ছা আমি এখানে তোমাদের বলবো যে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে তোমরা মনে রাখবে, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে তোমাদের যোগের যে পদ্ধতি বা সূত্র সেটাই তোমাদের অ্যাপ্লাই করতে হবে, আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে তোমরা বিয়োগের সূত্র অ্যাপ্লাই করবে। তো দেখো যোগের যে পদ্ধতি সেটা হলো এরকম, এখানে যেহেতু 340 আমাদের ভাগশেষ থেকে যায়, আমরা এখানে বলে নেব যে অতএব ভাগশেষ 340, অতএব সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। আমরা এটা একটু বলে নেব। তো এখানে দেখো, এখানে দুই ভাবে বের করা যায়। একটা হলো তোমার যে ভাগশেষ থাকবে ওই ভাগশেষটা তুমি এই 10,000 থেকে বিয়োগ করতে পারো। যদি বিয়োগ করো তাহলে কি দাঁড়ায়, তো যদি বিয়োগ করো দেখো 10,000 থেকে তুমি 340 বাদ দাও, বাদ দিলে তোমার কি দাঁড়ায়, $9,660। তো আসলে এটা কিন্তু 4 অঙ্ক হয়ে গেল। তোমার তো থাকতে হবে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তার মানে তুমি 10,000 থেকে এই ভাগশেষ বিয়োগ করে তুমি যে এই 10,000 থেকে তুমি যে 340 বিয়োগ করবে, বিয়োগ করলে তুমি যে সংখ্যা পাবে সেটা তোমার যদি 5 অঙ্ক বিশিষ্ট হতো তাহলে কিন্তু তুমি নিতে পারতে। কিন্তু তুমি দেখতে পাও যেখানে বিয়োগ করলে তোমার এসে দাঁড়ায় কত, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই কারণে তুমি এটা নিতে পারবে না, এটা তুমি নিতে পারবে না। এবার তোমার কি করতে হবে দেখো, তুমি আরো একটা উপায় বের করতে পারো, সেটা হলো তোমার এই ভাজ্য থেকে, এটা হলো আমাদের ভাজ্য, এই ভাজ্য থেকে কি করতে হবে, মানে ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করে যে বিয়োগফলটা পাওয়া যাবে সেই বিয়োগফলটা কি করতে হবে, ভাজ্য থেকে মানে ভাজ্যের সঙ্গে আমাদের যোগ করতে হবে। তাহলে নিয়মটা আমি আবারও বলবো যে ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে, বিয়োগ করে যে বিয়োগফলটা পাওয়া যাবে সেই বিয়োগফলটা কি করতে হবে, ভাজ্যের সঙ্গে যোগ করতে হবে। তো আমরা সেই নিয়মেই করব, করে দেখা যাবে যে আমাদের সংখ্যাটি আসলে 5 অঙ্ক বিশিষ্টই থাকবে। যেহেতু আমাদের ভাগশেষটা আমরা 10,000 থেকে বিয়োগ করে 4 অঙ্ক বিশিষ্ট পেলাম, তো এটা যেহেতু নিতে পারলাম না তাহলে এইভাবে অবশ্যই হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা লিখব অতএব নির্ণীয় সংখ্যা। তো আমাদের 10,000 এর সঙ্গে কি করতে হবে, ভাজক 420 থেকে ভাগশেষ 340 বিয়োগ করতে হবে, বিয়োগ করে যোগ করতে হবে। তো তাহলে আমাদের এখানে 10,000 যোগ এখানে দাঁড়ায় আমাদের কত, 80। তার মানে 10,080। এই যে 10,080 আমরা পেলাম, এটা হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলা হলো যে 5 অঙ্কে তুমি এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেই সংখ্যাকে তুমি এই 4টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তো এই যে দেখো এখানে কিন্তু আমরা 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পেলাম, কিন্তু আগে আমরা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট পাইছিলাম। তো সেক্ষেত্রে আমরা এটা নিতে পারলাম না। আমরা কি করলাম,
এই সংখ্যাটা আমরা নিয়ে নেব। তো সেক্ষেত্রে এটাই হবে আমাদের নির্ণীয় 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যে সংখ্যাকে আমরা ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তো এখানে দেখো এই একটা একটা করে সংখ্যা দ্বারা যদি তুমি ভাগ করে তুমি যদি শুদ্ধি পরীক্ষা করো, তাহলে দেখবে তোমার এটা নিঃশেষে বিভাজ্য হবে। অথবা 420 দ্বারাও যদি তুমি এটাকে ভাগ করো, তাও তোমার নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তো আশা করি তোমরা খ বুঝতে পারলে যে খ অংশটুকু তোমাদের কিভাবে করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা তোমাদের নির্ণয় করতে হবে। এরপরের অংশে আমি চলে যাব তোমাদের গ অংশে। দেখো এবার আমরা তাহলে গ অংশে যেটা করব সেটা হলো, দেখো এখানে বলা হলো যে 4 অঙ্কের এমন একটা বৃহত্তম সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে, যে সংখ্যাকে তুমি এই 4টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি ভাগ করো, তাহলে ভাগশেষ তোমার থেকে যাবে 10। তো আমাদের গ অংশের জন্য যে কাজটি করতে হবে, আমরা ক হতে প্রাপ্ত লসাগু আমরা লিখে নেব। তারপর আমরা কি করব, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের 4টা 9 লিখতে হবে, অর্থাৎ 9999। তো আমরা খতে যে কাজটি করলাম, আমরা কি করলাম দেখো, খতে আমরা কিন্তু 420 দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করেছিলাম। ঠিক এখানেও তাই করব, আমরা 420 দ্বারা ভাগ করব। তো আমাদের আসলে কতবার যাবে, এখানে আমরা শুরুতে 2 বার দেব, তাহলে 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে আসবে 9, বিয়োগ করলে এখানে আসবে 5, এখানে আসবে 1। এবার আমাদের এই 9 আসবে। এবার কয়বার যায়, এবার আমাদের যায় 3 বার, তাহলে 0, 3 দুগুণে 6, 3 4 12। আমরা যদি এখানে বিয়োগ করি, তাহলে এখানে আমরা পাবো 9, এখানে 3, এখানে 3। এই যে দেখো 339 আমরা ভাগশেষ পেলাম। তো এখানে এই 4 অঙ্ক বিশিষ্ট মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের হলো 9999। এই সংখ্যাকে কিন্তু আমরা 420 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারলাম না। তো সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে, আমি তোমাদের বলেছিলাম যে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে তোমাদের বিয়োগের সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যেমন তোমরা কি করলে, যোগের সূত্র অ্যাপ্লাই করলে। যোগের সূত্র এর অর্থ হলো যে তোমরা কি করেছিলে, ভাজ্যকে কি করেছিলে, এই ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করে যে বিয়োগফল তোমরা পাইছিলে, সেটা কি করলে, এই ভাজ্যের সঙ্গে যোগ করেছিলে। এখানে কি করবে, এখানে যদি ওই কাজটা করতে চাও, তাহলে কি হবে, আমি আগে ক্ষয়ের সঙ্গে মিল রেখে আগে করতে যাব, করতে গিয়ে আসলে কি হয় দেখি। তো দেখো তোমরা যদি আসলে ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করো, তার মানে 420 থেকে তোমরা 339 বাদ দাও, তাহলে এখানে 1, এখানে 1, তার মানে এখানে তোমরা পেয়ে গেলে কত, 81। এই 81 যদি তোমরা কি করো, 9999 এর সাথে তোমরা 81 যোগ করে দাও, এই 81 যোগ করলে তোমাদের কি দাঁড়ায়, দেখো। তো এখানে তোমরা পেয়ে গেলে 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। কিন্তু আসলে তোমাদের প্রশ্নে বলা হলো যে 4 অঙ্ক বিশিষ্ট এমন একটা বৃহত্তম সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে, যেন তোমার ওই বৃহত্তম সংখ্যাকে উপরের ওই সংখ্যাগুলি দ্বারা ভাগ করলে ভাগশেষ তোমাদের 10 থেকে যায়। কিন্তু তুমি তো এখানে পেয়ে গেলে কত, 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো তোমার তো এটা হয়ে গেল তোমার ক্ষুদ্রতম সংখ্যা, তোমার তো হতে হবে বৃহত্তম সংখ্যা। তো যাই হোক, তাহলে আমাদের এই নিয়মটা আমাদের বাদ দিতে হবে। আমরা তাহলে কি করব, আমরা এখানে বলে নেব, অতএব ভাগশেষ আমরা লিখে নেব 339। তো আমরা এখানে লিখব, অতএব নির্ণীয় সংখ্যা
আমাদের ৯৯৯৯ থেকে আমরা বিয়োগের যে সূত্র সেটা হলো আমরা ৩৩৯ বিয়োগ করবে। এটাই হলো বিয়োগের সূত্র বা বিয়োগের মাধ্যমে তোমরা এটা করতে পারো। আর এখানে আমরা বিয়োগ করে নেব, যেহেতু আমি এখানে নির্ণয় সংখ্যা লিখলাম, তো সেক্ষেত্রে আমাদের প্রশ্নে বলা হলো ভাগশেষ 10 থাকবে, ওই 10টা কি করতে হবে, এর সঙ্গে যোগ করতে হবে। আগের প্রশ্নে খতে যদি এরকম থাকতো যে ভাগশেষের কথা যদি উল্লেখ থাকতো তাহলে কিন্তু ওখানেও আমরা যোগ করতাম। যেহেতু খতে আমাদের কোনো উল্লেখ নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ওখানে যোগ করি নাই। আর গতে যেহেতু আমাদের ভাগশেষ 10 উল্লেখ আছে, এই কারণে ওই 10টা কিন্তু আমাদের যোগ করে দিতে হবে। তো আমরা এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 0 পাবো, আর এখানে 6, এখানে 6, এখানে 9, তার মানে ৯৬৬০ পেলাম। এর সঙ্গে আমরা 10 যোগ করব, যোগ করে আমাদের কিন্তু এখানে বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে যাব ৯৬৭০। এই যে দেখো 4 অঙ্ক বিশিষ্ট একটা বৃহত্তম সংখ্যা এখানে আমরা পেয়ে গেলাম, কিন্তু এখানে কিন্তু আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাইছিলাম। এই কারণে আমাদের যোগের সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না। আমরা কি করব, এই বিয়োগের সূত্র এখানে অ্যাপ্লাই করব। ভাগশেষ 10 থাকার কারণে কিন্তু আমাদের এখানে 10 যোগ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের কিভাবে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে যে তোমরা দেখো ৯৬৭০ পেলে, এই 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাকে তোমরা যদি 420 দ্বারা ভাগ দাও তাহলে দেখা যাবে ভাগশেষ 10 থেকে যাবে। আবার যদি তোমরা এই 4টা সংখ্যা যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি তোমরা ভাগ করো তাহলেও দেখবে ওই ভাগশেষ তোমরা 10 পেয়ে যাবে। তো তাহলে এবার আমি পরের প্রশ্ন আলোচনা করব। তো 2 নম্বর প্রশ্নে দেখো, এখানে তোমরা একটু খেয়াল করো যে বলা হলো যে 35 মিটার লম্বা একটি বাঁশের 7 সমস্ত 2 ভাগের 1 মিটার কালো, 5 সমস্ত 25 ভাগের 4 মিটার লাল এবং 8 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। পথে যেটা বলা হলো যে সরল করতে হবে তোমাদের, আর খতে যেটা বলা হলো যে বাঁশটির কত অংশ রং করা হয়েছে। আবার গতে বলা হলো যে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল। তো এখানে দেখো খ এবং গতে আসলে যদি বলা হতো এরকম যে বাঁশটির কত মিটার রং করা হয়েছে তাহলে কিন্তু একটু ভালো হতো। যাই হোক, আমাদের প্রশ্নে যা আছে আমরা সে অনুযায়ী সমাধান করব। আবার গতেও দেখো এখানে যদি কত মিটার রং করা বাকি রইল এটা দিলে আসলে একটু ভালো হতো। তো যাই হোক, আমাদের যা আছে আমরা সে অনুযায়ী সমাধান করব। তো দেখো এখানে 2 এর পদে যে কাজটি করব শুরুতেই এখানে আমরা সরল করব। আমরা আগে লিখে নেব 7 সমস্ত 2 এর 1 বিয়োগ 4 ভাগ 7 এর 7 এর 8। তো সরলের ক্ষেত্রে দেখো আমরা শুরুতে যে কাজটি করব, এই মিশ্র ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে 7 × 14, 15 ভাগ 2 বিয়োগ 4 ভাগ 7 এর 7 ভাগ 8। এর মানে হলো কিন্তু গুণ। সরলের ক্ষেত্রে আশা করি তোমরা জানো যে এর মানে হলো গুণ। তো এখানে দেখো 7 আর 7 আমরা কেটে দিতে পারি, আর 4 দিয়ে যদি আমরা 8 কে ভাগ দেই 2 হবে, তার মানে উপরে আমাদের 1 থেকে যায়। তো আমরা এখানে পেয়ে যাই 15 ভাগ 2, আর এখানে 1 এর নিচে 2। এখানে আমরা লসাগু করব, 2 হবে লসাগু। তাহলে এখানে 15 বিয়োগ 1, তাহলে আমরা 14 ভাগ 2 পাবো। 2 দিয়ে ভাগ দিলে আমরা এখানে পেয়ে যাবো কত, 7। এই 7 হবে তোমাদের সরলের উত্তর। তো যাই হোক, এর পরের অংশে চলে যাব। তোমাদের খতে দেখো, তো খতে আমরা শুরুতেই দেখো এখানে একটু লিখে নেব কালো রং করা হয়েছে কত মিটার সেটা লিখে নেব। তাহলে কালো রং হলো আমাদের 7 সমস্ত 2 ভাগের 1 এত মিটার। এটা তাহলে আমরা লিখতে পারি
15/2 এত মিটার। এরপরে হলো আমাদের লাল রং 5 সমস্ত 25/4 এত মিটার। তাহলে 125, আমরা 5 আর 25 গুণ করলে 125, 4 যোগ করলে 129/25 লিখতে পারি। এরপর আমাদের হলুদ রং হলো কত? 8 সমস্ত 10/3 এত মিটার। তো আমরা এখানে লিখতে পারি 83/10 এত মিটার। তো আমাদের বলা হলো যে বাঁশটির কত অংশ অর্থাৎ কত মিটার রং করা হয়েছে। তাহলে আমরা লিখব অতএব মোট রং করা হয়েছে, আমরা তাহলে যোগ করব 15/2 যোগ 129 ভাগ হলো 25 যোগ 83 ভাগ হলো 10। তো আমাদের 2, 25 এবং 10-এর লসাগু হবে আমাদের 50 হবে। 2 দিয়ে 50-কে ভাগ করলে 25, 25 দিয়ে 15-কে গুণ করলে 375, 25 দিয়ে 50-কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে গুণ করলে হবে 5। এরপর 5 দিয়ে যদি আমরা গুণ করি, 10 দিয়ে যদি আমরা 50-কে ভাগ করি 5 হবে। 5 দিয়ে যদি আমরা 83-কে গুণ করি 415 এত মিটার। তাহলে আমরা এখানে যোগ করলে পাবো 1048/50। তো সেক্ষেত্রে আমরা এখানে কাটাকাটি করলে পাই 524 ভাগ হলো 25। এখানে যদি আমরা 2 দিয়ে কাটি, দেখো এখানে 25 হবে আর এখানে আমরা পাবো 524। তো এটাকে আমরা যদি মিশ্র আকারে লিখতে চাই তাহলে আমাদের হবে কত? দেখো 25 দুগুণ 50, তার মানে 500, তাহলে 20 সমস্ত 25/24 এত মিটার। এটাই হবে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। তো দেখো এখানে বাঁশটির কত মিটার বা কত অংশ রং করা হয়েছে সেটা আমরা পেয়ে গেলাম 20 সমস্ত 25/24 মিটার। এটাই হলো তোমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে শুরুতেই তোমরা কি করবে? রংগুলো লিখে নেবে। তোমরা কি করবে? মিশ্র থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবে, তারপর যোগ করবে। যোগ করলে তোমরা যেটা পাবে এটাকে আবার কি করবে? মিশ্র আকারে নিয়ে আসবে। যদি তোমাদের মিশ্র আকারে আনা যায় তাহলে তোমরা মিশ্র আকারেই লিখবে। তো আমি তাহলে পরের অংশে চলে যাব, তোমাদের গ অংশে যাব। এবার দেখো গ অংশে যে কাজটি করতে হবে, শুরুতেই আমরা যে কাজটি করব, আমরা বাঁশের দৈর্ঘ্য লিখে নেব আর ক হতে মানে খ হতে প্রাপ্ত বাঁশের রং করা হয়েছে কতটুকু সেটা লিখে নেব। আর এখানে যেহেতু আমাদের গতে বলা হলো যে রং করা বাকি রইল কতটুকু সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ রং করা হয়নি সেই অংশটুকু আমরা বের করে নেব। তো যাই হোক, আমরা তাহলে লিখে নেব যে খ হতে প্রাপ্ত রং করা হয়েছে
মোট রং করা হয়েছে কত মিটার, আমরা লিখব 524/25 এত মিটার। আমরা এখানে মিশ্র লিখবো না, এই কারণে মিশ্রকে আবার আমাদের এইভাবে ভেঙে নিতে হবে, তো সেক্ষেত্রে আমরা এটাই রাখবো। মোট রং করা হয়েছে এত মিটার, আর বাঁশটির দৈর্ঘ্য আমাদের কত সেটাও আমরা লিখে নেব 35 মিটার। তো তারপর লিখব অতএব রং করা বাকি রইল শুধু বাকি রইল লিখব 35 থেকে আমরা কি করব, বাদ দেব, যতটুকু রং করা হয়েছে বাদ দেব, বাদ দিলে আমরা রং করা হয়নি সেটা পেয়ে যাব। তো এখানে লসাগু তাহলে 25 হবে, এখানে 35 আর 25 গুণ করলে 875 হবে, এখানে 524। তো এখানে যদি তোমরা বিয়োগ করো তাহলে 351। তো এখানে তাহলে হবে তোমাদের 14 সমস্ত 1-25। যদি তোমরা মিশ্র আকারে লিখতে চাও তাহলে তোমাদের এটা লিখতে হবে এত মিটার। তো রং করা বাকি রইল তাহলে কত, 14 সমস্ত 25/1 মিটার, এটাই উত্তর। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারলে যে তোমাদের 2 নম্বর প্রশ্নটি কিভাবে সমাধান করতে হবে। এরপরে আমি তোমাদের জন্য 3 নম্বর প্রশ্নটি আলোচনা করব। প্রশ্নে দেখো তোমরা একটু খেয়াল করো, এখানে উদ্দীপকে দেওয়া আছে এরকম যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া আছে 3:2। প্রথমটির দাম দেওয়া আছে 55,000 টাকা, তবে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করতে হবে, কত এটাই বলা হলো। আর খতে বলা হলো যে দ্বিতীয় কম্পিউটারটির দাম কত, আর গতে বলা হলো দ্বিতীয় কম্পিউটারটির দাম 2,000 টাকা যদি বেশি হয় তবে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত আসবে সেটা বের করতে হবে। তো যাই হোক, আমরা তাহলে ক অংশটুকু আগে দেখব। তো শুরুতেই তোমাদের লিখে নিতে হবে যে প্রদত্ত অনুপাত তোমাদের দেওয়া আছে যেটা, সেটা তোমরা লিখে নেবে 3:2। এখানে ব্যস্ত অনুপাত, তো ব্যস্ত অনুপাত হবে এরকম, দেখো অতএব ব্যস্ত অনুপাতের নিয়ম হলো পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশিতে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে 2:3 হবে, এটাই উত্তর। আর খতে যেটা বলা হলো দ্বিতীয় কম্পিউটারটির দাম কত সেটা বের করতে হবে, তাহলে তোমরা লিখে নাও প্রথমটির দাম অনুপাত দ্বিতীয়টির দাম অনুপাত, তাহলে 3:2 নিয়ে কাজ করতে হবে কিন্তু। তো তোমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে দ্বিতীয়টির দাম, প্রথমটির দাম দেওয়া আছে কত, 55,000 টাকা, তাহলে তোমরা লিখবে প্রথমটির দাম 55,000 টাকা, এটা একটু লিখে নাও। তাহলে দ্বিতীয়টির দাম কি আসবে, অনুপাত থেকে আমরা লিখতে পারি দ্বিতীয়টির দাম প্রথমটির 2/3 গুণ, মানে 3/2 গুণ,
তাহলে দ্বিতীয়টির দাম হবে প্রথমটির 3/2 গুণ। তাহলে আমরা লিখতে পারি অতএব দ্বিতীয়টির দাম প্রথমটির কত গুণ? 3/2। তাহলে আমরা 55,000 গুণন 2/3, আচ্ছা এত টাকা লিখব। তো এখানে আমরা আসলে 3 দিয়ে এটাকে ভাগ করতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব 2 দিয়ে গুণ করব, 0 0 3টা 0, 5 দুগুণে 10 0, 10 11, নিচে হলো 3, এত টাকা। তো আমাদের এখানে এসে দাঁড়ায় কত? 1,10,000 টাকা। 1,10,000 ভাগ হলো 3, এত টাকা। তো এটাকে আমরা কি করব? একটু মিশ্র আকারে নিয়ে আসবো। তো আমরা লিখতে পারি 3 × 9, তাহলে এখানে 10, 3 × 9, 10 11, তার মানে 20, 3 6 18, আবার 3 6 18, 3 6 18, আবার 3 6 18, থাকবে 2, তাহলে উপরে 2 নিচে 3। আমরা তাহলে লিখতে পারি 36,666 সমস্ত 3/2 এত টাকা। তো আমরা তাহলে কিন্তু দ্বিতীয়টির দাম আমরা পেয়ে গেলাম এত টাকা। এটাই উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এবার গতে যেটা বলা হলো যে দ্বিতীয়টির দাম যদি 2,000 টাকা বেড়ে যায়, এই যে মূল্য যেটা তোমরা পেলে এটার সঙ্গে তোমাদের 2,000 যোগ করতে হবে। করলে যে মূল্য পাবে এটার সঙ্গে কি করতে হবে? প্রথমটা তোমাদের কি করতে হবে? অনুপাত বের করতে হবে। তার মানে কম্পিউটার দুইটির দামের যে অনুপাত পরবর্তীতে আসবে সেটা তোমাদের বের করতে হবে। কারণ দ্বিতীয়টি তো তোমার চেঞ্জ হয়ে যাবে, তোমার 2,000 যোগ করতে হবে। তো সেক্ষেত্রে অনুপাত কত দাঁড়ায় সেটা আমরা বের করবো। তো অংশে আমরা যে কাজটি করবো, শুরুতে দেখো আমরা খতে যে মূল্য পেলাম বা দাম পেলাম সেটা আমরা লিখে নেব। খ হতে প্রাপ্ত দ্বিতীয়টির দাম আমরা খতে বের করে রেখেছিলাম কত? 1,10,000 ভাগ হলো 3। আর যেহেতু 2,000 টাকা বেশি হয়, তাহলে পরবর্তীতে পরবর্তী মূল্য আমাদের দাঁড়াবে পরবর্তী মূল্য, তাহলে আমাদের লসাগু 3, 1,10,000 তার মানে 1,16,000 ভাগ 3। প্রথমটির দাম আমরা জানি 55,000 টাকা। অতএব আমাদের বের করতে হবে দামের অনুপাত। অতএব দামের অনুপাত আমরা লিখব, প্রথমটি হলো 55,000
দ্বিতীয়টি হলো আমাদের 1,16,000 ভাগ হলো 3। আমরা কি করব, এখানে যেহেতু ভগ্নাংশ আকারে দেখতে পাই, আমরা 3 দ্বারা আমরা গুণ করব, মানে ভগ্নাংশ আমাদের এড়াতে হবে। তো সেক্ষেত্রে আমরা 3 দ্বারা যদি এটাকে গুণ করি, এটাকেও গুণ করব। গুণ করলে আমাদের এখানে দাঁড়াবে 3 5 15 5 3 5 15 আর এখানে আসবে আমাদের 3 দ্বারা গুণ করলাম প্রথম রাশিকে এবং দ্বিতীয় রাশিকে গুণ করলে আমাদের এই অনুপাত আসবে। তো এখানে দেখো 1000 দ্বারা আমরা কি করব, ভাগ করব। ভাগ করলে আমাদের এরকম আসবে। আমরা এখানে একটু লিখব 1000 দ্বারা উভয় রাশিকে ভাগ করে বা 1000 দ্বারা ভাগ করে। সংক্ষেপে তোমরা লিখতে পারো 1000 দ্বারা ভাগ করে। তো আমরা এখানে দেখো আর কিন্তু কোনো কাটাকাটি করতে পারবো না। তো এটাই হবে আমাদের দামের অনুপাত। আশা করি তোমরা বুঝতে পারলে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টা সৃজনশীল প্রশ্ন আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। তো আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।